তোরা হ্যাপি থাক। আর তোমাকে বিরক্ত করবার জন্য আমি সত্যিই দুঃখিত রূপকথা। চাইব তোমাদের সাথে আর কখনো আমার দেখা না হোক, কিন্তু তোমাদের খুব মিস করব। বেহায়া নির্লজ্জ মন তোমাদের বারবার দেখতে চাইবে, যোগাযোগও করতে চাইবে। যদি এমন ধৃষ্টতা কখনো দেখিও ফেলি, প্লিজ কেউ রাগ করো না। আমার একাকী জীবন কালো মেঘে ঢাকা। আমি তোমাদের মতো এতটা সুখী নই। আসছি। রুদ্র পা বাড়ালো। মায়া পেছন থেকে ডেকে উঠে বলল, ফুপ্পি অপেক্ষা করব তোর জন্য, ভুলে যাস না আমাকে। রুদ্ররাজ পেছন ফিরল না, শুধু স্তম্ভিত হয়ে মাথা ঝাঁকালো। এরপর লম্বা লম্বা পা ফেলে গলফ ক্লাবের বাইরে বেরিয়ে এলো। বাইরে ইয়ং সহ আবির মাহাতাব অপেক্ষা করছেন গাড়ি নিয়ে। রুদ্র কোনো ভনিতা না করে গাড়িতে উঠে বসলো। এরপর বলল, কোথায় যেতে হবে আমায় এখন? এয়ারপোর্টের টিকিট রেডি আছে। বলে গাড়ির ক্লাচে পা রাখলেন আবির মাহাতাব। গাড়ি ছুটতে লাগলো এয়ারপোর্ট অভিমুখে। রুদ্র ফাঁকা দৃষ্টি মেলে গাড়ির জানালার বাইরে তাকালো। মুক্তির স্বাদ আজ অনুভব করতে পারছে না সে। তার এই ঝকমকে আলো মাখা পৃথিবী থেকে মুখ লুকাতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পুরো বিশ্ব এক ঘৃণিত জঘন্য অপরাধী হিসেবে তাকে চেনে। সে যেখানেই গিয়ে দাঁড়াবে সেখানে আঙ্গুল উঁচিয়ে মানুষ বলবে, ওই তো নরপিশাচ। রুদ্রের বিদায়ের পর রূপকথার বিদায় ক্ষণ এলো, কিন্তু কেউ কাঁদল না। হাসি খুশি সুফিয়ান চৌধুরীকে বাঁকা চোখে রূপকথা বলে উঠল, বাবা আমি চলে যাচ্ছি। তোমরা কাঁদছো না কেন? সে কি, আমার বিয়ে হয়ে গেল, আমি পরের ঘরে চলে যাচ্ছি, তোমরা কাঁদবে না? সুফিয়ান চৌধুরীর তাড়ামো কথায় রূপকথার মেজাজ সপ্তম আসমানে গিয়ে ঠেকল। সে রেখাকে উদ্দেশ্য করে মেজাজ দেখিয়ে বলল, এই তোমাদের ভালোবাসার নমুনা মা। বিয়ের আগে তো স্বামী স্ত্রী মিলে সেই নাটক করলে, এখন কোথায় গেল সেসব? রেখা উত্তর করবার আগে সুফিয়ান চৌধুরী বলে উঠল। সারফারাজ বাঁকা হাসল। এরপর সুফিয়ান চৌধুরীকে কাঁচকলা দেখিয়ে নিজের ফোন থেকে দুটো টিকিট বের করে বলে উঠল, কেমন দিলাম? খুব শখ না? আজ রাতেই চলে যাচ্ছি, ফিরবো 1 মাস পর। আপনাকে একদম বিশ্বাস নেই। নিজের বাড়িতে ডেকে নিয়ে আমাকে যে গ্যারাকলে ফেলবেন আপনি, তা আমি পই পই করে জানি। কোনো মতেই নিজের অধিক প্রত্যাশিত মুহূর্তগুলো আপনার জন্য খারাপ করতে চাচ্ছি না। ক্লোজ ফ্রেন্ডসদের চাইতে মারাত্মক গিরগিটি আপনি। খাটের তলায় গিয়ে বসে থাকেন কিনা এটাও ভরসা নেই। আসছি। বলেই রূপকথাকে টেনে হির হির করে চলতে আরম্ভ করল। এরপর পিছন ফিরে পুনরায় বলে উঠল, মাকে রেখে যাচ্ছি। আপাতত সবাই মিলেমিশে ছেলে হবে নাকি মেয়ে হবে সেই বিষয়ে মিটিং করতে থাকুন। আমাদের একদম বিরক্ত করবেন না। যদি এমনটি করেছেন না, দেশে ফিরে সবগুলোকে পিস পিস করবো। সারফারাজের কথায় সুফিয়ান চৌধুরী স্তব্ধ হয়ে রইল। এবার তার সত্যি হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছে করছে। কেমন ভেলকিবাজ ছোকরা এই সারফারাজ ভেবেই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ভোলা ভালা সেজে সে সুফিয়ান চৌধুরীকে ঘোল খাইয়েছে। হাজার হাজার টাকা খরচ করে ফুল কিনে ওদের জন্য ঘর সাজিয়েছেন তিনি। আর এই হতচ্ছাড়া বলছে কি এসব? সুফিয়ান চৌধুরী নানান ভাবনা ভাবতে আরম্ভ করলেন। সারফারাজ অভিকে ডেকে বলে উঠল, গাড়ি রেডি করো, ক্যাপ্টেন লিও এয়ারপোর্টে অপেক্ষা করছে। অভিরূপ ফাঁকা ঢোক গিলে দ্রুত পায়ে সারফারাজের পাশে এসে কানে কানে শুধালো, আকাশে আকাম করবি তোরা? সারফারাজ নাক ফুলিয়ে বলে উঠল, চাঁদের দেশে গিয়ে করব। তোর কোনো আপত্তি আছে? অভি নিঃশব্দে মাথা নাড়ল। এরপর পাংশু মুখে বলল, ক্যাপ্টেন লিও সব শুনে ফেলবে, মুখ দেখাবি কি করে? সারফারাজ চোখ গরম করে অভির চুলের গোছা টেনে ধরে হিস হিস করে বলে উঠল, আমাকে এত নির্লজ্জ আর অধৈর্য পুরুষ মনে হয় তোর? অভিরূপ নিজেকে ধাতস্থ করে চুল থেকে সারফারাজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আজকাল মানুষ নাকি রকেটে বাসুর সারে। শুধু তাই নয়, সৌরজগতের ব্ল্যাক হোলও কেউ এরা ছাড়ছে না। সব জায়গায় তাদের সিগনেচার পদচারণা। ভাবতে পারছিস অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে? বাদ আছে কোথাও? বিস্মিত হয়ে শুধালো সারফারাজ। অভিরূপ কিছুক্ষণ ভেবে বলে উঠল, অ্যামাজন জঙ্গলে অ্যানাকোন্ডার ভয়ে আপাতত ওখানে কেউ যায়নি। ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি ওখানে। তুই গাড়ি রেডি কর শালা। আমার টাইম ওয়েস্টে তুই সবার উপরে। অভিকে দাঁত পিষে আরেক কয়েক দফা গালাগাল করে রূপকথাকে এক ঝটকায় কোলে তুলে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। পেছন পেছন এলো সকলে। ফুলে ফুলে সজ্জিত সারফারাজের কালো ব্র্যান্ডেড গাড়ি। রূপকথাকে গাড়িতে বসে সকলকে বিদায় জানালো সারফারাজ। এরপর অভিরূপকে আদেশ দিল, চল।
মাউন্ট ক্লিফ প্যালেস, ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে সমুদ্রের তীরে খাড়া পর্বতের কিনার ঘেঁষে বানানো দৃষ্টি নান্দনিক পাথর, গ্লাস আর কাঠের সংমিশ্রণে এক প্যালেসের পাশ ঘেঁষে বয়ে চলেছে সরু একটি জলপ্রপাত, নিচে নীল জলের প্রশান্ত মহাসাগর, চারপাশে বিশাল উচ্চতা বিশিষ্ট রেডউড ট্রি। এক একটা গাছের উচ্চতা প্রায় 200 থেকে 300 মিটার। এক একটার ব্যাস এতই মোটা যে লম্বা চওড়া 5-6 জন মিলে হাত জোড়া দিয়েও বের আনতে পারবে না এই দানবীয় গাছ। যতদূর দৃষ্টি যায় ততদূর নাম না জানা গুল্ম উদ্ভিদের ঝোপঝাড়, চারপাশের বাতাসে বনফুলের সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এখানে রাত নামে দ্রুত, চাঁদের নরম আলো মাটিতে পৌঁছায় খুব কম। রাতের নিস্তব্ধতায় বয়ে চলা সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে প্রশান্তি দেয়, আর সম্মুখ পর্বতের গম্ভীরতা গা ছমছমে অনুভূতি সৃষ্টি করে। টানা 25 ঘন্টার জার্নি শেষ করে রূপকথা আর সারফারাজ নিজেদের এই প্যালেসে এসে উপস্থিত হয়। নিজের একাকিত্ব মুহূর্তগুলোকে আরও বেদনাদায়ক আর গাঢ় করতে এই বাড়িটি বানিয়েছিল সারফারাজ। একমাত্র এই প্যালেসে এসে গলা ফাটিয়ে চিৎকার করে নিজের কষ্ট উগলে দেবার চেষ্টা করত সকলের অগোচরে। জনমানবহীন এই অরণ্যে সারফারাজের কষ্টের পরিমাপ কেউ করতে আসেনি। কেউ জানতেও পারেনি এই ভয়ানক অরণ্যে গভীর রাতে কেউ বেদনা জড়িত, জর্জরিত। রূপকথা বাইরে থেকে দাঁড়িয়ে প্যালেসের সৌন্দর্য অবলোকন করল। গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। এখানে অন্ধকারের ঘনত্ব 1000 গুণ বেশি। দূর থেকে নেকড়ের পালের হাউলিং শোনা যাচ্ছে, সেই সাথে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের গর্জন। সুউচ্চ পর্বতের নাম না জানা পাখি কেমন করুণ আর্তনাতে ডেকে উঠল। রূপকথার একটু ভয় লাগলো। সে সারফারাজের হাত চেপে ধরল। সারফারাজ রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, যতক্ষণ আমার শ্বাস চলছে ততক্ষণ তুমি নিরাপদ। ঠিক যেমনটি করে মাতৃগর্ভে ছোট্ট ভ্রূণ ঘুমিয়ে থাকে তেমন। আমি পাশে থাকা অবস্থায় কোনো ভয় নেই তোমার। চলো ভেতরে চলো। এই প্রাসাদে আজকে থেকেই তোমার শাসন বিচার শুরু হোক। তোমার দাস হতে হৃদয়ে বেকাবু হয়ে আছে। শীতের প্রকোপে রূপকথার শরীর থরথর করে কাঁপছে। সে হাঁটতে পারছে না। প্যালেসের ভেতর ক্ষীণ আলো জ্বলছে, হয়তো মোমের আলো। কিয়ৎ সময় পার হতেই খুট করে খুলে গেল দরজা। বাড়ির ভেতর থেকে ডেভিন বেরিয়ে এলো এঞ্জেলোকে নিয়ে। এরপর মাথা নত করে বলে এঞ্জেলোকে নিয়ে পা বাড়ালো ডেভিন। এঞ্জেলো সারফারাজের কাছে আসার জন্য শব্দ করল। সারফারাজ শুধু মাথায় অল্প হাত বুলিয়ে বলে উঠল, তোমাকে পরে আদর করবো অ্যাঞ্জেলো। আজকে আদরে কেউ ভাগ বসাতে পারবে না। সমস্ত আদর ভালোবাসা একজনের জন্যই জমানো আছে। রূপকথা সারফারাজকে মিহি কম্পিত স্বরে বলল। অ্যাঞ্জেলো থাকবে না আমাদের সাথে? সারফারাজ হাসকি স্বরে বলল, তোমার আমার মধ্যে তৃতীয় কারো উপস্থিতি তোমার ভালো লাগবে রানী সাহেবা? লজ্জায় মাথা নুয়ে রূপকথা বলল। ও কি করে বিরক্ত করবে? ডেভিডকে চোখের ইশারায় চলে যেতে বলে সারফারাজ রূপকথাকে কোলে তুলে কক্ষ অভিমুখে হাঁটা ধরল। এরপর কানের কাছে মুখ এনে ফিস করে বলল, বিরক্ত করবে ও, কারণ আজ রাতে ও ঘুমাতে পারবে না তোমার চিৎকার চেঁচামেচিতে। আজ আমি তোমার আর আমার মধ্যে কারোর উপস্থিতি চাচ্ছি না। ক্ষমতা থাকলে এই অরণ্যের সমস্ত জীবজন্তুকে চুপ করিয়ে দিতাম আমি, সেই সাথে এই বিরক্তিকর সমুদ্রের গর্জন। আজ শুধু তোমার দমবন্ধকর ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে ইচ্ছে করছে, আর তোমার ক্রন্দনরত মুখে উচ্চারিত আমার নাম। রূপকথাকে কোলে করে নিজেদের শোবার ঘরে এনে বিছানায় বসিয়ে দিল সারফারাজ। মন্ত্রমুগ্ধের ন্যায় কক্ষের চারিপাশে নজর বুলালো রূপকথা। কক্ষ জুড়ে বাহারি রঙের ক্যান্ডেল জ্বলছে, তাদের জ্বলন্ত সুগন্ধি পুরো কক্ষকে মাতাল করে তুলেছে। বাতিদানের জ্বলন্ত মোমগুলো ধীরে ধীরে পুড়ছে, জ্বলছে তবু ক্ষয় হচ্ছে না, ঠিক সারফারাজের মতো। বিছানার সফেদ চাদরের উপরে ইরানি গোলাপের পাপড়ি বিছিয়ে লাভ বানানো হয়েছে। সামনে তোয়ালে দিয়ে বানানো হয়েছে হংসী। এক কাঠের বেড সাইড টেবিলের উপরে কাচের মাঝারি আকারের ফুলদানি, তাতে শোভা পেয়েছে রূপকথার পছন্দের সাদা গোলাপ। রূপকথা আনন্দিত চোখে সারফারাজের পানে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, সব কিছুই আমার খুব পছন্দ হয়েছে। ডেভিনকে এক্সট্রা চার্জ দিও। তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাচ্ছে। সারফারাজ অল্প হেসে রূপকথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ঠিক আছে দেব, তার আগে ফ্রেশ হয়ে এসো।
রূপকথা মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। কক্ষের বৃহৎ ক্লোজেট মেলে ধরে সারফারাজ বলল, এখানে সব আছে, শাড়ি থেকে শুরু করে সব। যেটা ভালো লাগে ওটাই পরে দাও। আমি লাগেজগুলো ভেতরে আছি। রূপকথা সম্মতি জানাতেই সারফারাজ বাইরে বেরিয়ে এলো। এখানে প্রচুর ঠান্ডা, যদিও ঘরের কোণে ফায়ার প্লেসে মৃদু আগুন জ্বলছে, কিন্তু বারবার দরজা খোলার কারণে হুড়হুড় করে শীতল হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে। সারফারাজ চলে যেতেই দরজার পাল্লা আটকে ক্লোজেটের সামনে এসে দাঁড়ালো রূপকথা। ভেতরে অনেকগুলো শাড়ি। সাধারণ সব পোশাকের থেকে সারফারাজ শাড়ি পছন্দ করে বেশি। রূপকথার কাছে সারফারাজ আবদার জানিয়েছে যে কয়দিন সারফারাজ তার কাছে থাকবে সে কদিন যেন রূপকথার শাড়িই পরে। রূপকথার শাড়ি পরার সৌন্দর্য সারফারাজকে প্রতি মুহূর্তে ঘায়েল করে। সেই ঘায়েলে জখম হয় হৃদয়। মরণ যন্ত্রণায় কেমন হাপিত্তেশ করতে থাকে চোখ জোড়া। একদম দেহ খাঁচা ফেলে আত্মা ছুটে যেতে চায়। রূপকথা বেছে বেছে একটা মেরুন রঙের শাড়ি নিল। এরপর শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে গেল। সারফারাজ যখন লাগেজ সমেত ঘরে ফিরে এলো তখন ভেতর থেকে জলের শব্দ পেল। ঠোঁট টিপে হেসে লাগেজ থেকে নিজের টাওয়েল নিয়ে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সারফারাজ। বেশ লম্বা ধকল গিয়েছে। হিমশীতল ঠান্ডা জলে অবগাহন করতে পারলে শরীরখানা ঝরঝরে হবে। রূপকথা মাথায় টাওয়াল পেঁচিয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এলো। এরপর সুনিপুণ কুচি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় একমনে নিজেকে দেখতে ব্যস্ত হলো সে। হঠাৎই কেমন চেহারাটা বদলে গেল। মেয়ে মেয়ে ভাবটা চোখে মুখে একদম নেই। নতুন এক সৌন্দর্য ঠিকরে পড়তে চাইছে শরীর থেকে। চেহারাটা নতুন, তবে কি সত্যি সে বউ হয়ে গেছে? আনন্দনে চুল মুছতে মুছতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করল সে। এমন সময় ঘরে ফিরল সারফারাজ। লতানো চিকন মেদহীন শরীরে সারফারাজের পছন্দ করা শাড়ি জড়িয়েছে রূপকথা। দেখতে মোহিনী লাগছে। ধীর হাতের চুল মোছার ভঙ্গি সারফারাজকে বেসামাল করল। শব্দহীন ধীর পায়ে রূপকথার একদম নিকটে দাঁড়ালো সারফারাজ। রূপকথার শরীর থেকে এখনো বউ বউ সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সেই সুগন্ধে নিজের খেই হারালো সারফারাজ। নিজের বরফ সম শীতল দুই হাতে রূপকথার শাড়ির ফাঁক গলিয়ে উন্মুক্ত উদর আলতো করে চেপে ধরল সারফারাজ। এরপর ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে বলে উঠল, এই সর্বনাশী রূপে আমার নির্ঘাত মরণ, এবং সেই মরণ আমি হাসি মুখে কবুল করে নিলাম। প্রতিনিয়ত এই সৌন্দর্যের দংশনে আমার যন্ত্রণাদায়ক মৃত্যু হোক, আমিন। সারফারাজের শীতল স্পর্শ আর ঘোর লাগা উষ্ণ স্বরে কিঞ্চিত ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল রূপকথা। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল পায়ের তলায়। শরীর জমে যেতে চাইছে। বুকে কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আলগোছে কখন রূপকথার হাত থেকে তোয়াল খসে পড়ল তা ঠাহরি করতে পারল না রূপকথা। সারফারাজ হাতের বাঁধন আর একটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রূপকথাকে। এরপর ঘাড়ের চুল সরিয়ে ফর্সা পিঠে তপ্ত চুমু আঁকল। উদরের কাছে সারফারাজের দুই হাত খামচে ধরে ঠোঁট টিপে চোখ বন্ধ করে ফেলল রূপকথা। ক্রমাগত শ্বাস ভারী হয়ে আসছে তার। শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলা করছে। রূপকথাকে ধীরে ধীরে নিজের পানে ফেরালো সারফারাজ। লজ্জায় লতানো শক্তিহীন ডগার ন্যায় নুয়ে পড়তে চাইছে রূপকথা। সারফারাজ ঠোঁট প্রসারিত করে অল্প হাসল। এরপর বলল, খুব নাজেহাল করছি তাই না? উত্তর করল না রূপকথা। সারফারাজ নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথাকে। এরপর লম্বা শ্বাস ছেড়ে বলে উঠল, আমি সত্যিই তোমাকে পেলাম। এই প্রাপ্তিতে আমার কতখানি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না রূপকথা। জীবনে কোনো কিছু হাসিল করার জন্য এতটা মরিয়া হইনি আমি, এতটা ভয়ও কাজ করেনি আমার কখনো। কিন্তু তোমাকে পাবো কি পাবো না এই ভয় কেটেছে আমার প্রতিটা ক্ষণ। এই যে নিশ্চিন্তে শ্বাস ফেলছি এটাও ভয় কাঁপতো তখন। মাঝে মাঝে বুকের কাছে আটকে থাকতো তুমি আমার কত শখের, তুমি নিজেও জানো না। আজ থেকে আমার পুরোটাকেই তোমাকে সঁপে দিলাম। আমার হৃদয়ে পুরে আমাকে শাসন করার জন্য আমায় বন্দি করো প্লিজ। আমি আজীবন তোমার কয়েদি হয়ে থাকতে চাই। রূপকথা ডাগর ডাগর চোখ তুলে একবার সারফারাজকে দেখল। এরপর সারফারাজের বুকে থুতনি ঠেকিয়ে বলে উঠল, কয়েদ করে অসহনীয় যন্ত্রণা দিব, সইতে পারবে? রূপকথা সারফারাজের বুকে শক্ত কামড় বসালো ইচ্ছেই। কিন্তু নিশ্চুপ রইল সারফারাজ। ধীরে ধীরে কামড়ের মাত্রা বাড়ালো রূপকথা। সারফারাজ এখনো স্বাভাবিক চোখে মুখে রূপকথার কোমর জড়িয়ে আছে। মুখে নোনতা স্বাদ অনুভূত হতেই মুখ সরালো রূপকথা। সারফারাজের বুক থেকে বিন্দু বিন্দু রঞ্জন ধারা গড়াতে চাইছে। নিজের আঁচল দিয়ে সারফারাজের বুক চেপে ধরে ঠোঁট বাঁকিয়ে হাসল রূপকথা।
সারফারাজ রূপকথার ছোট মুখখানি হাতের আজলাই ভরে বলে উঠল, কয়েদ করে অসহনীয় যন্ত্রণা দেব, সইতে পারবে? এইটুকুন শাস্তিতে আমার কিচ্ছু হবে না জান। আমি সারা রাত ধরে শাস্তি পেতে চাই। প্লিজ কিল মি। বলেই রূপকথা অধরের দখল নিল। প্রথমে একটু অপ্রস্তুত হইল রূপকথা, কিন্তু সারফারাজ তাকে সামলে নিল। ধীরে ধীরে গাঢ় হলো চুম্বন। দুজনের হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবদ্ধতর। তপ্তসারে ভারী হয়ে উঠল কক্ষ। জলে জলে ক্ষয় হলো মোম। চাঁদের অল্প আলো ধাই কাজ ডিঙিয়ে কক্ষে হানা দিল। বেডসাইড টেবিলের ওপর থেকে পড়ে ভেঙে চূর্ণ হলো ফুল সমেত ফুলদানি। এতেও কারো কোনো ভ্রুক্ষেপ হলো না। টাইলসে ঝনঝন করে পতিত হলো মোম সমেত বাতি দানা। রূপকথা সারফারাজের গলা জড়িয়ে চোয়ালে চুমু আঁকল। রূপকথার ইচ্ছে বোধ হয় বুঝল বেহায়া প্রেমিক পুরুষ। রূপকথাকে শক্ত হাতে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। এরপর পায়ের পাতায় চুমু এঁকে রূপকথার উপরে ঝুঁকে শুধালো, যদি নিজের বসে না থাকি তবে গলা টিপে ধরো প্লিজ, আমি সরে যাব। রূপকথা লাজুক হেসে মুখ সরিয়ে নিল। কামুক চোখে রূপকথার ভেজা ঠোঁটের পানে তাকিয়ে সারফারাজ জাউরালো, বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, শয়তানের প্রভাব থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি রক্ষা করো। ধীরে ধীরে চাঁদের আলো সরে গিয়ে বিশাল দেহি রেডউইড গাছের চূড়ায় লুকালো। স্তব্ধ হলো গহীন অরণ্য। নিভে গেল সমস্ত আলো। পবিত্র ভালোবাসার শেষ স্বাদ আহরণে মত্ত হলো দুটি দেহ, দুটি হৃদয়। ধীরে ধীরে ভেসে এলো চাপা সুখ মিশ্রিত আর্তনাদ। গাছের ডালে বসা এক হুতুম প্যাঁচা কেবলই তার শিকার ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় চিৎকার করে ডাকলো রূপকথা। সারফরাজ উইল কিল ইউ। শিকার আর ধরা হলো না প্যাঁচার। ভয়ে পাকা ঝাপটে উড়ে পালালো। সে বুঝে গেল এই অরণ্যের ভয়ানক রাজার ক্ষমতা ধর রানী এসে গেছে। নয়তো এমন গলা বাড়িয়ে চিৎকার করে ডেকে খুন করার হুমকি দেবার দুঃসাহস কার? বৃহৎ রেডউইডের চূড়া ছাপিয়ে ভোরে নতুন টকটকে লাল রকা সূর্য উকি দিল। নিদ্রা ভঙ্গ হলো বিহঙ্গকুলের, সেই সাথে প্রস্ফুটিত হলো ফুলের দল। ঝর্ণার কলকল ধ্বনি আর জলপ্রপাতের ঝড়ো ঝড়ো শব্দে উদ্বেলিত হলো চারিপাশ। হিমবাহ জড়িয়ে সমুদ্রের তেজে গর্জন সমানে আছড়ে পড়ছে পাহাড়ের ঢালে। সূর্যের হলুদ আলো ভারী থাই কাজ আর পর্দা ডিঙিয়ে সারফারাজের কক্ষে প্রবেশ করল। সেই হুটুপুটি খাওয়া আলোর পানে তাকিয়ে অল্প হাসল সারফারাজ। এরপর রূপকথার ঘুমন্ত মুখপানে তাকিয়ে বলে উঠল, তোমার সৌন্দর্য সবকিছুকে ছাপিয়ে যায় প্রিয়তমা। বিচ্ছুরিত আলোকে তীক্ষ্ণ সৌন্দর্য আজ আমায় মোহিত করতে ব্যর্থ হলো, কারণ আমি এখনো তোমার নেশায় বোধ। সারফারাজের বাহুতে পরম শান্তিতে নিদ্রা গিয়েছে রূপকথা। সারাটি রাত ধরে রূপকথার শ্বাস গুনে চলেছে সারফারাজ। মনে কেমন এক তৃপ্তিময় আনন্দ। রূপকথার প্রতিটা শ্বাস সারফারাজকে পুড়িয়ে ছাড়কার করছে। অথচ হৃদয়হীনা বোকার রমণী তার খবরটুকুও রাখিনি। সে ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে প্রকট হতেই রূপকথার লালচে জখম ঠোঁট সারফারাজের নজরে আটকালো। সে জখমে আলতো চুমু এঁকে ফিসফিস করে রূপকথার কানে কানে সারফারাজ বলে উঠল, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? কি করবো বলো? দীর্ঘদিনের জমানো ভালোবাসা, বাধাহীন উন্মাদ প্রেমগুলো খাঁচায় আর বন্দি থাকতে চাইনি। ভারী ব্ল্যাঙ্কেটের ভেতরে হাত ঢুকিয়ে রূপকথাকে আরেকটু নিজের দখলে নিয়ে এলো সারফারাজ। ঘুমের ঘোরে ব্যথায় অল্প ঠোঁট কুচকে ভাঙিয়ে গুঙিয়ে উঠল রূপকথা। সারফারাজ রূপকথার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। এরপর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, শুভ সকাল মিসেস সারফারাজ। আপনার নিদ্রা ভঙ্গের অপেক্ষায় পুরো পৃথিবী প্রহর গুনছে। আপনি না জাগলে যে সকাল হচ্ছে না। সারফারাজের ঘোর মেশানো ভারী স্বরে পিটপিট করে চোখ মেলে তাকালো রূপকথা। এরপর সারফারাজের বুকে গুটিসুটি মেরে শুয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে চোখ বুজে ঘুম জড়ানো গলায় বলে উঠল, মাত্রই তো ঘুমালাম, আর একটু ঘুমোতে দাও প্লিজ। চোখ খুলে রাখতে পারছি না, প্রচন্ড ঘুম ভর করেছে চোখের পাতায়। বলতে বলতে পুনরায় ঘুমে তলিয়ে গেল রূপকথা। রূপকথার এত গভীর নিদ্রা সহ্য হলো না সারফারাজের। সে ভোর রাত থেকে জেগে রয়েছে, অথচ মেয়েটা ঘুমে কাতর। সারফারাজ কপাল কুঁচকে নাক ফুলালো। তার এত সুন্দর প্রেম মিশ্রিত বাণী তোয়াক্কা করল না রূপকথা। এটা তার মানতে কষ্ট হলো। সে তার ঠান্ডা হাতটা রূপকথার উদরে চেপে ধরল। আচমকা ঠান্ডা অনুভূতিতে কেঁপে উঠল রূপকথা। এরপর বিরক্তিতে বলে উঠল, আমি কিন্তু এর জন্য শাস্তি দিব তোমায়।
শাস্তির কথা শুনে সরফরাজের এক ভ্রু উঁচু হয়ে গেল। 1.5 ফুট একটা মেয়ে তার মতো মাফিয়াকে শাস্তি দেবে? এত বড় ঔদ্ধত্যপূর্ণ কথা! কি শাস্তি দেবে রূপকথা, এটা সে দেখতে চায়। সে তার ঠান্ডা হাত জোড়া দিয়ে জোর করে চেপে ধরল রূপকথাকে। এরপর উপর থেকে সরিয়ে দিল ব্ল্যাঙ্কেট। ঠান্ডায় রূপকথার অনাবৃত শরীর শিউরে উঠল। উষ্ণতার জন্য সে শক্ত করে সরফরাজকে জাপটে ধরল। এরপর উষ্ণতা তালাশ করে বলে উঠল, ঘুমোতে দিচ্ছ না কেন? জোরে ধমকে উঠল রূপকথা। রূপকথার ধমক পাত্তা না দিয়ে সরফরাজ বলে উঠল, দেখতে চাচ্ছি কি শাস্তি দেবে, তাই। আচ্ছা। দেখাও দেখি কেমন শাস্তি। রূপকথা তপ্ত শ্বাস ফেলে বড় বড় করে চোখ মেলল। এরপর আশপাশ হাতড়ে সরফরাজের কালো টি শার্টখানা কোনো মতে গায়ে জড়িয়ে সরফরাজের বুকের উপরে উঠে গেল। নিজের সরু আঙ্গুলি দিয়ে আলতো করে ছুঁয়ে দিল সরফরাজের নাক, ঠোঁট আর অ্যাডামস অ্যাপল। নেশা ধরানো চোখ জোড়া সরফরাজের চোখে নিবদ্ধ করে ঝুঁকে গেল সরফরাজের মুখের পানে। এরপর ফিসফিস করে বলে উঠল, আমাকে সামলাতে পারবে? ফাঁকা ঢোক গিলল সরফরাজ। রূপকথা সরফরাজের চুলে আঙ্গুলি চালিয়ে টেনে ধরে বলে উঠল। রূপকথার এলোমেলো সৌন্দর্যে নিজের জ্ঞান খোয়ালো সরফরাজ। বাধ্য দাসের ন্যায় উঠে বসে ছুতে চাইল রূপকথার অধর, কিন্তু তার আগেই বিছানা থেকে লাফিয়ে নেমে গেল রূপকথা। এরপর বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে উঠল, 2 দিন আমার নাগাল পাবে না তুমি। কত বড় মাস্তান হয়েছ আমিও দেখতে চাই। সরফরাজের মাথা ভো ভো করে ঘুরে উঠল নিমিষেই। এত বড় শাস্তি সইবার ক্ষমতা তার নেই। এই শাস্তিতে তার মৃত্যু অনিবার্য। সরফরাজ বিছানা থেকে নেমে রূপকথার সামনে দাঁড়িয়ে কাকুতি মিনতি করল, কিন্তু নিঠোর মানবীয় হৃদয়ে গলল না। বাঁকা হাসল সরফরাজ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে জানে সে। খপ করে রূপকথাকে চেপে ধরল সরফরাজ। ভয়ে হাঁটুসম টি শার্ট চেপে ধরে 1 পা 2 পা পেছালো রূপকথা। একসময় পদযুগল থেমে গেল। পেছানোর পথ শেষ। পিছনের কঠিন দেয়ালে রূপকথার পিঠ ঠেকে গেল। রূপকথাকে 2 হাতের মাঝখানে বন্দি করে ভ্রু নাচালো সরফরাজ। আগুন জ্বালিয়ে না নিভিয়ে চলে যাবে তা তো হবে না ডার্লিং। যে হুতাশনে তুমি কেরোসিন ঢেলেছ, সেই জ্বলন্ত আঙ্গারে তোমাকেই জল ঢালতে হবে। লেটস গো। রূপকথা দুপাশে মাথা ঝাঁকালো। এরপর মিনমিন করে বলল, তোমার গর্দান নিব আমি। রানীর সাথে এসব কি ধরনের গুন্ডামি? গর্দান পরে নিও, আগে আমার মনোরঞ্জন হোক। চারপাশে তাকিয়ে বাঁচানোর পথ খুঁজল রূপকথা। সরফরাজের হাত বন্ধন থেকে কোনো মতে ফসকে ওয়াশরুমে ঢুকে গেল রূপকথা। সরফরাজ কম চায় কিসে? রূপকথাকে দরজা আটকানোর ফুরসতটা না দিয়ে নিচেও ঢুকে বাঁকা হেসে বলে উঠল, আগে বলবে না তোমার জলকেলি খেলতে ইচ্ছে হচ্ছে? ওকে, নো প্রবলেম, আমি সব জায়গাতেই ফিট আছি। রূপকথা চোখ মুখ শক্ত করে বলে উঠল। সরফরাজ গায়ের হাতবিহীন ব্ল্যাঙ্ক স্যান্ডু গেঞ্জি খুলতে খুলতে বলে উঠল, এই অপরাধে যদি আমার জেল হয়, তবে প্রতি ঘন্টায় ঘন্টায় আমি জেলে যেতে রাজি আছি। এবার কাছে এসো সোনামণি। রূপকথা একটা শ্যাম্পুর বোতল ছুঁড়ে মেলে বলে উঠল, বেশি বেশি কাছে এলে মাথা ফাটিয়ে দিব, ফাতরা ছেলে। সরফরাজ চোখ মুখ কুঁচকে শ্যাম্পুর বোতল গুছিয়ে রেখে বলে উঠল। গত রাতে তো। বলার আগে সরফরাজের মুখ চেপে ধরল রূপকথা। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে গত রাতের কথা মনে পড়তেই। দিনের বেলা ওই ঘটনা রিপিট হলে লজ্জায় নির্ঘাত মূর্ছা যাবে রূপকথা। এই অসভ্য বেহায়া পুরুষ কি সে খবর রেখেছে, নাকি জেনে বুঝে তাকে কাবু করতে চাইছে? রূপকথার হাত আলগোছে মুখ থেকে সরিয়ে সরফরাজ ফিসফিস করে বলে উঠল, গত রাতে আমি তোমার হাতে খুন হয়েছি বউ। তুমি যে এতটা হৃদয়হীনা নিষ্ঠুর ঘাতকিনী, তা আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। রূপকথাকে জড়িয়ে ধরে শাওয়ারের নব ঘুরালো সরফরাজ। শীতল জলের স্পর্শে সরফরাজকে শক্ত করে চেপে ধরল রূপকথা। সরফরাজের পিঠের নখের ধারালো আঘাতগুলো পানি ছুঁয়ে দিতেই সেগুলো জ্বলে উঠল। সরফরাজ রূপকথা লতানো কোটি দেশে ভালোবাসার স্পর্শ বুলিয়ে নেশা ধরা গলায় বলল, I will be gentle this time too. নিজের লাগেজপত্র নিয়ে ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টের ওয়েটিং এরিয়ায় বসে আছে রুদ্ররাজ। আর কিছুক্ষণ বাদে তার রাশিয়ার ফ্লাইট। ওখানেই ভিলেজ এরিয়ায় একটা হসপিটালে অ্যাপ্লাই করেছে সে। তারা রুদ্রের কোয়ালিফিকেশন দেখে তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। নিজের বাকিটা জীবন সেখানেই চূড়ান্ত অনুশোচনা আর অপরাধ বোধ নিয়ে একাকী কাটিয়ে দেবে রুদ্র। তার কালো ছায়া আর কারোর উপরে ফেলতে চায় না সে।
সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই তার চাওয়া। মাঝে মাঝে অন্যের ভালো থাকা, সুখে থাকা দেখতে ভালো লাগে। সারফারাজের সুন্দর ভবিষ্যতে মোটেও ঈর্ষান্বিত নয় সে, বরং সারফারাজ এটা আরও আগে ডিজার্ভ করত, এটা নিয়ে এসে আপসেট। সারফারাজের জীবনে রুদ্রের ছায়া না থাকলে সারফারাজ আরও আগেই সুখী হতে পারত। নিজের নিকৃষ্ট রূপ মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল রুদ্র। এমন সময় পাসপোর্ট চেকিং এরিয়ায় স্টাফদের হাউকাউ শুনে তার ধ্যান ছুটল। হট্টগোল উদ্দেশ্য করে সামনে তাকালো রুদ্র। একটা ছোট শীর্ণদেহের ফর্সা সুন্দরী রমণী হাত নেড়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করছে। বড় বড় বাদামি মনির চোখ দুটোতে অন্তহীন মায়া আর হাজারো কথার ফুলঝুরি, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। মেয়েটির ইশার পূর্ণ কথা স্টাফগুলো বুঝতে পারছে না। রুদ্র অবাক চোখে বেশ কিছুক্ষণ মেয়েটার অঙ্গিভঙ্গি খেয়াল করলো। এরপর তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মেয়েটির কাছে গেল। বাকশক্তিহীন মানুষদের সাথে বেশ কয়েকবার কাজ করেছে রুদ্র। মেয়েটির সাইন বুঝতে তার এক মুহূর্ত সময় লাগলো না। রুদ্র স্টাফগুলোর সামনে গিয়ে নিজের পরিচয় জাহির করলো। এক্সকিউজ মি, আই এম এ ডক্টর। দ্য গার্ল ইজ স্পিচ ইম্পেয়ার্ড। আই উইল টেল ইউ হোয়াট শি ইজ ট্রাইং টু সে। বলেই মেয়েটিকে হাতের ইশারায় শুধালো। রুদ্রের ইশারায় মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। তার চোখে মুখে খুশি উপচে উঠল। সে মিষ্টি একটা হাসি উপহার দিল রুদ্রকে। এরপর চোখে মুখে চিন্তা ফুটিয়ে নিজের টিকিট, ভিসা আর পাসপোর্ট রুদ্রের পানে এগিয়ে পৌঁছালো। রুদ্র মেয়েটির টিকিট আর পাসপোর্ট চেক করে অফিসারকে বলে উঠল, স্টাফ এটা তেমন কোনো বিগ ইস্যু নয়। পাসপোর্ট ভিসা সব ঠিক আছে, নামে একটা স্পেলিং মিসিং। প্লিজ ওনাকে যেতে দিন। শুনল না। রুদ্রের রাগ চিরবিরিয়ে উঠল ইমিগ্রেশন অফিসারের ওপর। ইচ্ছে হলো এখনই তাকে শ্যুট করে দিতে, কিন্তু রুদ্র এসব খুন খারাপি আর করবে না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এইদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। মেয়েটি হাত ঘড়ি চেক করে মাথা নিচু করে নিম্নভাগে ঠোঁট কামড়ে ধরে নীরবে চোখের জল ফেলল। চারিপাশে মানুষের জটলা বড় হলো। জটলা দেখে এয়ারপোর্ট পুলিশ দৌড়ে এলো। তারা এসে ক্রাউডের কারণ জানতে চাইলে রুদ্র তাদের সব কিছু খুলে বলল। পুলিশ অফিসার মেয়েটির পাসপোর্ট ভিসা চেক করে ফেস স্ক্যানিং করে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। সব কিছুই ঠিকঠাক। বুঝতে পারলেন যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত নামের ফার্স্ট স্পেলিং ভুল এসেছে। যেহেতু ভিসা পাসপোর্টে কোনো ঝামেলা নেই, তাই শুধু টিকিট ঝামেলার জন্য তারা মেয়েটির কাছে সরি বলে গেট খুলে দিলেন। এতক্ষণে মেয়েটি যেন বুক ভরে শ্বাস নিল। সে রুদ্রের পানে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন গেল রুদ্র। তার হাতেও আর সময় নেই। রুদ্র আজ আর বিজনেস ক্লাস সিট বুক করেনি। নিজেকে সাধারণ বানিয়ে বাকি পথ চলতে চায় সে। তাই সূচনাটা আজ থেকেই হোক। বিমানে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে অবাক হলো রুদ্ররাজ। সেই মেয়েটি তার পাশের সিটে বসে আছে। মেয়েটিকে নিজের পাশে পেয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো রুদ্রের মনে। মেয়েটিও রুদ্রকে দেখে বেশ অবাক হলো। সেই সাথে প্রচণ্ড খুশি হলো। অ্যাটলিস্ট বোরিং জার্নি কাটবে না। মানুষটা তার ইশারা বুঝে দ্যাটস এনাফ। রুদ্র গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে সিটে বসে অল্প মাথা ঝাঁকিয়ে হ্যালো বলল। মেয়েটি একটা চকলেট এগিয়ে দিল রুদ্রের পানে। এরপর হাত দিয়ে ইশারা করে পুনরায় বুঝালো। চকলেট হাতে নিয়ে রুদ্র শুধালো, হোয়াটস ইউর প্রবলেম? মিস চুপ কথা, রাশিয়া যাওয়ার কারণটা জানতে পারি? চুপ কথা নামক মেয়েটি একটা আর্ট খাতা বের করে রুদ্রের সামনে এগিয়ে দিল। রুদ্র উৎসুক হয়ে খাতাটা খুলল। পুরো খাতা জুড়ে বাহারি রঙে আঁকা পেইন্টিং, স্কেচ। রুদ্র বুঝল মেয়েটি ভালো ছবি আঁকে। চুপ কথা হাত ইশারায় বলল। রুদ্র বুড়ো আঙ্গুল উঁচিয়ে বেস্ট অফ লাক জানালো। ধীরে ধীরে বিমান উড্ডয়নের ঘোষণা বেজে উঠল। কিয়ৎক্ষণ গড়াতেই রানওয়েতে দৌড়ালো বিমান। তীব্র ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতেই চুপ কথা ভয়ে চোখ মুখ খিচে রুদ্রের হাত খামচে ধরল। চুপ কথার নখের আঘাতে রুদ্রের হাতের উপরের পিঠ ছিলে গেল, কিন্তু নির্বিকার রইল রুদ্র। প্লেন স্মুথলি রান হতেই রুদ্রের হাত ছেড়ে দিল। রুদ্র আলগোছে মুঠ পাকিয়ে নিজের হাত সরিয়ে জ্যাকেট দিয়ে ঢেকে নিল। কিছু সময় গড়াতেই ঘুমের ঘোরে তলিয়ে গেল চুপ কথা। চুপ কথার মায়াবী মুখের পানে তাকিয়ে রুদ্রের ঘুম, চিন্তা, ভাবনা সব কিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি নাম, চুপ কথা। সারফারাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিল, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিলেন বিয়ের পর ছেলেটা শুধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছর ঘি মাখিয়ে চুঙ্গের ভেতরে রাখলে সেই যে বাঁকাই থাকে, সে কথাই বা কে জানত।
সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো সারফারাজের পা দুটো কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইল চেয়ারে তার মেয়েকেই টানতে হবে ভেবে সে ইচ্ছে ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফারাজের নম্বরে ডায়াল করলেন। কেবলই রূপকথাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে চাইছে সারফারাজ। এমন সময় সুফিয়ান চৌধুরী ফোন দেখে ঠোঁট মেলে হাসল। এরপর ফোন তুলে বলে উঠল, কালো বিড়াল রাস্তা আগলে দাঁড়ালে যাত্রা ভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণে দাঁত মুখ কামড়ে বলে উঠল। সারফারাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, এতে আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখ মুখ কুচকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। সারফারাজ টিপ্পুনি কেটে শুধালো, এত রাতে মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি? সারফারাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোন এগিয়ে দিল। না, তোমার গোয়েন্দা বাপ ছল ছাতুরি করতে ফোন দিয়েছে। কথা বলবে ভালো কথা, তার কথায় মন ঘুরিয়ে বসো না আবার। মন ঘুরালেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাসই। বলল। রূপকথা কোনোই দিয়ে গুঁতো দিল সারফারাজের পেটে। এরপর ফোন কানে তুলে উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা সবাই? সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট শিশুর ন্যায় ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফারাজ ভেলকিবাজ কোথাকার, কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাব পেয়ে কথাটুকুও বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছুড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি। সারফরাজ আমাকে ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন। রূপকথা সারফারাজের পানে ফোন এগিয়ে চোখ গরম করল। বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দিব। সারফারাজের ফোন নিয়ে বলল। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিক্ষি করে বললেন, আমি আপনার মেয়ের জামাই, একটু তো সম্মান দিন। প্রশস্ত স্বচ্ছ সবুজ জলের ঝিরির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফারাজ বৈঠাওয়ালা রোবটের খুঁটিনাটি বিষয়ে চেক করছে। রূপকথাকে গহীন অরণ্যে বিস্তৃত আর ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফারাজ। সারফারাজ পানিতে বৈঠা চালিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকলো। আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে। নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকা ঠোক গিলল। এর আগে কখনো সে নৌকায় ওঠেনি, তার মধ্যে চারিপাশে গহীন অরণ্য, পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকা উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়, না না, এত সুন্দর জামাই রেখে কিছুতেই এত দ্রুত কুমিরের পেটে যেতে পারে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনও জ্যালাসি ফিল করানো বাকি রয়েছে। সারফারাজের ক্ষমতার প্রয়োগে দেশ বিদেশের সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনও শুরুই হয়নি। রূপকথা কিছুতেই সামান্য নৌকায় চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফারাজ কপাল কুঁচকে রূপকথার মুখভাব বোঝার চেষ্টা করল। এদিকে নৌকায় ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে তার হাতে ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছেটা কি ভেবেই সারফারাজ পুনরায় হাঁক ছাড়ল। এখানে দাঁড়িয়েই দুপুর পার করে ফেলবে? তখন তো খুব লাফাচ্ছিলে, এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফারাজের হাঁকটাকে নিজেকে ধাতস্থ করল রূপকথা। এরপর পট করে বলে উঠল, এখানে কুমির আছে, আমি যাব না। সারফারাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়ল। এরপর ভ্রু শুরু করে বলে উঠল, কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতে ভয়ানক মানুষের কামড় খাচ্ছ দিন রাত, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না। আর যার অস্তিত্বই নেই এই জলে, তাকে না দেখেও তোমার খুব ভয় হচ্ছে। আহা, আসলে কি বলবো বলো তো? ঘুরে ফিরে সব দোষই কমিশনারেরই। ঠিক সময়ে সঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। রূপকথা কিছুক্ষণ ইতস্তত করে শুধালো, আসলেই কুমির নেই? না নেই, এখন এসো। আর থাকলেও বা তোমার জামাই আছে না? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফারাজ ঠোঁট গোল করে ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর বলল, গত দুদিনেও আবার শক্তি বেশি না কম টের পাওনি? আরো পরীক্ষা দেওয়া রাখবে? তুমি চাইলে আমি এখানেই ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমায় শূন্য ভাষাতে? ঠোঁট কাটা স্বভাবের মেয়েটার বেশরমি ইঙ্গিত বুঝতে পেরে চোখ বুজে মাথা নাড়ল রূপকথা। এরপর 2 হাত নাড়িয়ে বলল, না না না, ছি ছি, না না না, ছি ছি। খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা? আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভীত পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফারাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসলো। রূপকথাকে বসিয়ে নিচেও রূপকথার মুখোমুখি বসলো সারফারাজ।
এরপর দুই হাতে দুই বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করল। প্রথমে রূপকথার বুক দুরু দুরু করল, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা পাহাড়ি রঙের পাখি আর বুনো ফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হলো সবুজ জলে হাত ভেজাতে। সে সারফারাজের পানে তাকিয়ে পুনরায় বলল, পানিতে হাত ভেজালে কিছু কামড়ে দেবে পানির নিচে থেকে। সারফারাজ দুষ্টু হেসে বলল, আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানেমান, আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলতুলে নরম পেট, উঁচু। সারফারাজ কথা শেষ করবার আগেই রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফারাজের শরীরে। সারফারাজ শব্দ করে হেসে বলে উঠল। কেউ কামড়ালো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখল। সারফারাজ ভারী গলায় বলল, এখানকার পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মুহূর্তে এসব রোগ বালাই কিচ্ছুটি আমি মানব না, কষ্ট তুমিই পাবে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুই পাশে বিশাল বড় বড় সবুজ কমলা হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত। কোনো গাছে মন মাতানো সৌরভের ফুল। রূপকথার এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবী এতটা সুন্দর এটা তার চর্মচক্ষু বিশ্বাস করতে পারল না। রূপকথার চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুবাস নিল। এরপর প্রশস্ত হেসে সারফারাজকে বলল, আমি অনেক লাকি, লাইফ আমাকে এত কিছু দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফরাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপারেও তোমাকেই চাই। রূপকথার কথাই সারফারাজের মুখের রং পাল্টালো। হাসি খুশি মুখটা কেমন থমথমে হলো, চোখ হলো চিকচিকে। রূপকথা সারফারাজের এমন অবয়বে ধীর গলায় শুধালো। আমি কি ভুল কিছু বলেছি? সারফারাজ স্তব্ধ শ্বাস ছেড়ে কঠিন কণ্ঠে উত্তর করল, আমি পাপি, ওপারে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিছে স্বপ্ন দেখো না, কষ্ট পাবে। কথাটা কেমন নিষ্ঠুর শোনালেও তবু রূপকথা মলিন কণ্ঠে বলল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করে দেবেন। সারফারাজ এবারও নিশ্চুপ রইল। সে কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা এবার ছলছল চোখে শুধালো, তুমি ফিরবে না এই পথ থেকে? না, মুড খারাপ করো না রূপকথা, ঘুরতে এসেছো ঘুরো, এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না, শুনতে ভালো লাগছে না, পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিয়ে গেল নিমিষেই। চোখের সামনে সারফারাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। রূপকথার শুকনো মুখের পানে তাকিয়ে সারফারাজ শুধালো, আমার সব কিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করে দিয়েছিলাম, বলেছিলাম না একবার এই হাত ধরলে আর ছাড়তে পারবে না। হাতটা ধরবার আগে অনেক বুঝিয়েছিলাম তোমায়, রাইট? রূপকথার জবাব দিল না। সত্যিই তো, সে তো সব কিছু জেনে মেনেই সারফারাজকে বিয়ে করেছে। তবে আজ এসব কেন ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল রূপকথা। সে ইতিউতি নজর বোলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফুল দেখতে পেল। একদম বেগুনি রঙের ফুলটা। ফুলটা দেখে রূপকথার বড্ড লোভ হলো। সে মনের মেঘ কাটিয়ে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতন অনুরোধ করে সারফারাজকে বলল, ওই ফুলটা আমার চাই, এনে দাও প্লিজ। সারফারাজ মাথা ঝাঁকিয়ে বলল, নিশ্চয়ই ম্যাডাম। এরপর সেই ফুলের নিকট গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু এঁকে সারফারাজ ফিসফিস করে বলল, আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি, তবে ক্ষতি কি প্রিয়তমা? সারফারাজের ঘোলাটে চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, তুমি হলেই আমার চলবে। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকল সারফারাজ। এরপর রূপকথার চোখ ছোট মুখখানি হাতের আঁচলায় ভরে বলল, প্রমিস করব না, বাট আই উইল ট্রাই। রূপকথা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি? রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে সারফারাজ বলল, 3 সত্যি। মস্কো এয়ারপোর্টে বিমান থামতে চুপ কথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবল মেয়েটা যেখানে যাবে সেই জায়গার ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরা রিস্ক। তন্মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরও ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকুনও চাইতে পারবে না। চুপ কথাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র।
এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপ কথা হঠাৎ খেয়াল করলো রুদ্রের যেই হাতে সে খামচে ধরেছিল তাতে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। তার বেশ অপরাধবোধ অনুভূত হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতড়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো সে। এরপর রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বোলালো। চুপ কথার শীতল হাতের স্পর্শে চমকে কেঁপে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো, কেমন শিহরণ জাগালো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিট বেরিয়ে যেতে চাইছে। মেয়েটির কাণ্ডে ঠোঁট টিপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপ কথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতের সাইন দিয়ে পোছালো। মেয়েটির কথায় অল্প হাসল রুদ্র। এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্লেকার্ড নিয়ে। প্ল্যাকার্ডে লেখা চুপ কথা। চুপ কথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরল। মেয়ে দুটো নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল। ব্যস্ততা আর হুড়োহুড়িতেই রুদ্র চুপ কথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তারা দেখিয়ে চুপ কথাকে গাড়িতে বসালো। গাড়ির জানালা দিয়ে রুদ্রকে বাই বলল চুপ কথা। এরপর হাতের ইশারায় বলল নম্বর চাইবার আগেই গাড়ি দৃষ্টিসীমানা ছাড়ল। রুদ্র হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেকে নিজেই শুধালো। আমাদের কি আদৌ আবার দেখা হবে মিস চুপ কথা? দেখা না হলেই বোধহয় ভালো, তাই না? নয়তো আমার কালো ছায়া তোমায় গ্রাস করবে। রাশিয়া পৌঁছে নিচে কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিক দূরে জভেনিগোরদ নামক উত্তর অঞ্চলে। রুদ্র প্রথমে ভেবেছিল এখানে হয়তো মস্কোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এইখানে আসার পর তার চোখ কপালে উঠেছে। যে হসপিটালে এসে যোগদান করেছে সেটা বিশাল বড় এক নিউরো হসপিটাল। এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানে বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভোগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভোগে। এখানে নিউরোসার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডাক্তার নিজেই অসুস্থ হয়ে এলাকা ছাড়েন। তাই রুদ্র পেপার সাবমিট করার সাথে সাথেই তারা রুদ্রের বাকি হিস্টোরি চেক না করেই শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখে রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমেই রুদ্রের মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখানে থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বন্ধ। সুবাহান চৌধুরী পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবার হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চৌকস একজন ডক্টর এটা বুঝতে তাদের সময় লাগলো না। কিছু কিছু ডক্টরের হাত জোশ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলেও বিছানায় পড়ে থাকা রোগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট একটা ঘর, অত বিশালবহুল নয়, কিন্তু কোনো মতে টেনে টুনে চলে। এখানে ইলেকট্রিক ফায়ারপ্লেস নেই, কাঠ খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সারাক্ষণ সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়, বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলেই চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অধিক ঠান্ডা এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজি চাষ করা অসম্ভব। ক্যান ফুডই শেষ ভরসা নিউট্রিশন এর জন্য। এসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহে রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন শোচনীয় অবস্থায় রুদ্র মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে মস্কো যাবে, ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেসব রেঁধে পেট ভরে ভাত খাবে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মস্কো পৌঁছাতে তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টানা দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকলো। শপে ঢুকতেই তার প্রথমে নজর গিয়ে ঠেকলো বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে ক্যারেটে। যেহেতু এখন পুরো দস্তর শীত, তাই সবজির উৎপাদন নেই বললেই চলে। রোদের সাথে সাথে অন্য কেউ ধরে ফেলল সে বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সেই মানুষটির পানে তাকালো রুদ্র। নিমেষেই তার রাগ তরল জলে রূপান্তর হলো। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্ররাজ ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল। চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপ কথা বেশ অবাক হলো। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকালো তর্জনী আঙ্গুলে।
এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধাকপিই কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকব। ওজন ৮৭ থেকে ২৭ হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারফারাজ বউ নিয়ে উষ্ণ হানিমুন সারছে আর দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে। বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারফারাজের বিয়ে হানিমুন দেখে তারও বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারফারাজ ফিরে এলে তার বিয়ে হবে। উফ, কি নিদারুণ যন্ত্রণা। না না, এর আগে কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে অথচ খেতে পারছে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতে অভিরূপ নাক মুখ ফুলিয়ে সারফারাজকে একটা টেক্সট পাঠালো। ভাই, এই গরিবের উপর একটু রহম কর। পৌষ মাসের শীতে একা একা রাত কাটাচ্ছিস, কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই, মনে হয় কেউ যেন বরফ জল ঢেলে দিয়েছে। মিঙেল মানুষকে এইভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর উপর। অভিশাপ কিন্তু দিচ্ছি না, কিন্তু আমার হাহাকার অভিশাপ হয়ে লাগবে বলে দিলাম। শীঘ্রই ফিরে এসে আমায় বিয়েটা করতে দে, নয়তো তোর শালিকে নিয়ে আমি ভেগে যাব। তাৎক্ষণিক মেসেজের উত্তর পাঠালো সারফারাজ। যে আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে কাঁদবি সারা। শীতের রাতে উদম গায়ে বিড়ি ফুঁকাবি আর কাঁদবি। এমনিও ভালো আছিস। না, আমি বিড়ি ফুঁকে কাঁদতে চাই না। ঠিক আছে, জ্ঞানীজনের কথা যেহেতু মানবে না, কি আর করার। আসছি। কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে আধো হাত ঘোমটা টেনে বসে আছে নীলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁতে দাঁত বাড়ি খাবার উপক্রম। নীলির ইচ্ছে হলো শাড়ি গহনা না পাল্টে লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমোতে, কিন্তু অভিরূপের জন্য হলো না। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় কোন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুম ভরা চোখে বার কয়েক হামি তুলল নীলি। এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারফারাজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারফারাজ বুক উঁচিয়ে বলল, বিড়াল কিন্তু আজই মারতে হবে, বুঝলি, নয়তো পুরুষ মানুষের দাম থাকবে না। অভিরূপ ভ্যাবলা কান্তের ন্যায় শুধালো। বিড়াল না মারলে কি হবে? সারফারাজ ইতিউতি তাকালো অভিরূপের প্রশ্নে, এরপর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবো। তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল, বুঝলি। অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞেস করল। তুই বিড়াল মেরেছিস? সূচক শব্দ উচ্চারণ করে সারফারাজ চোখ টিপল আর বলল, শুধু বিড়াল না বদ্দা, আরো অনেক কিছু পেরেছি। ওসব জেনে তোর লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যেই বউ গিয়ে দেখবি ঘুমিয়ে পগাত। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বউয়ের কাছে যা। আর বিড়াল না মেরে রাতভর মশা মারতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারফারাজ। বড় বড় পা ফেলে চলে এলো। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গেছে। কমিশনার ব্যাটা বদের হাড্ডি, আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়া ঘুমানো যায় না, তন্মধ্যে হাড় কাঁপনি শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর, কল্পনা করলেও বুক হুতাশনে পড়ে। কিন্তু কমিশনারেরও ধান্দা একটাই, কি করে সারফারাজকে কষ্ট দেওয়া যায়। সারফারাজ চোখের আড়াল হতেই তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকল অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ, বিয়ের কাজ শেষ করেই তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছেন। অভিরূপের ছোট বোন অন্ত নীলিকে অভির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দুঃসম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছেন, তাই বিয়েতে আসতে পারেনি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্ত বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোলপাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাকারি দিল অভিরূপ। এরপর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতেই সারফারাজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের। তোর যেই বউ দেখবি ঘুমিয়ে পড়েছে। অভিরূপের মাঝে মাঝে সারফারাজকে সব জানতা মনে হয়, নইলে দুনিয়া সম্পর্কে এত ধারণা তার কোথা থেকে এলো। তার বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে এটা সারফারাজ কিভাবে জানলো। নিজের মনের এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরওয়ানির বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নীলির মাথায় স্পর্শ করে ডাকলো। নীলি ঘুমাচ্ছে।
আকস্মিক কারো হাতের স্পর্শে হকচকিয়ে উঠল নেলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যামবর্ণের মায়াবী মুখের মানুষটির সাথে চোখাচোখি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপ তার স্বামী এটা মনে পড়তেই নেলির হাত পা কেঁপে উঠল। সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভি বোধহয় টের পেল নেলির ভেতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল। চলো ফ্রেশ হয়ে ঘুমাবো। নেলি মাথা ঝাঁকালো, এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতেই নেলি বাহুর আলতো করে ধরে অভিরূপ বলল। তোমার খুব সুন্দর লাগছে নীলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখন বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী। নেলি অল্প হাসল। অভিরূপ হাতের আঁচলায় নেলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেল। আবেশে চোখ বন্ধ করে ফেলল নেলি। অভিরূপ ঘোর লাগা চোখে সেই সৌন্দর্য গিলে নিল, এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল। চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নেলি মাথা কাত করে সাই জানিয়ে লাগেজ থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নেলি যেতেই বেডসাইড টেবিলের উপরে নজর গেল অভিরূপের। টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা। টেবিল থেকে নজর সরিয়ে গায়ের জামা খুলে বাইরে ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট 5 পর গায়ে একটা লং টি শার্ট আর প্লাজো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো নেলি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষা করছে। নেলিকে দেখেই উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজ এগিয়ে বলল। উজু করছো? হ্যাঁ বোধক মাথা নাড়ল নেলি। অভি হাতের ইশারায় বলল। ঠিক আছে চলো। অভির পাশ দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত হল নেলি। অভি তার মোনাজাতের সমস্ত দোয়া নেলির মোনাজাতে ঢেলে দিয়ে বলে উঠল। সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম, স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে প্রশস্ত হাসল নেলি। এরপর জবাবে বলল। ধীরে ধীরে রাত বাড়ল, সেই সাথে বাড়ল শীতের প্রকোপ আর হিম বাতাস। গোসল করার কারণে নেলির ঠোঁট কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ নেলির বরফ সম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল। কম্বলের নিচে এসো। নেলি অভিরূপকে অনুসরণ করে বিছানায় উঠে বসল। অভিরূপ শুয়ে নিজের পাশে জায়গা নেলিকে নির্দেশ করে বলল। আমার কাছে এসো। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতেই নীলির গাল রক্তিম আভায় ছেয়ে গেল, সেই সাথে বুকে ভয় এসে হানা দিল। অভিরূপ নীলির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুয়ে নীলির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল নীলি, পেটে তার অসহনীয় সুরসুরি। অভিরূপ বুঝতে পেরে হাত সরিয়ে নিল। এরপর নীলির গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল। এবারেও চিংড়ি মাছের মতো লাফিয়ে হেসে উঠল নীলি। অভিরূপ শক্ত হাতে নীলির মুখ চেপে ধরে বলল। উস, সবাই জেগে যাবে, প্লিজ এইভাবে এসো না। নেলি চোখ বুজে আশ্বস্ত করল অভিকে। অভিরূপ নেলির মুখ থেকে হাত সরিয়ে নেলির হাত নিজের হাতের করপুটে নিয়ে বলে উঠল। তোমার কি আরো সময় চাই নীলি? বোকা নীলি কি বুঝলো কে জানে, সে ফট করে উত্তর দিল। অভিরূপ ঠোঁট টিপে লজ্জা আড়াল করে বলে উঠল। আর ইউ সিরিয়াস? নেলি ঠোঁট উল্টে বলল। নেলির সম্মতি আছে ভেবে নেলির একান্ত কাছাকাছি এলো অভিরূপ। এরপর নেলির টি শার্টের ভেতরে হাত ঢুকল। নেলির মেদহীন নরম উদরখানা ছুঁয়ে দিতে চাইল পরম ভালোবাসায়, কিন্তু এবারও অভিকে বোকা বানিয়ে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ চোখ বুজে পরম আবেশে নেলির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, এরপর গলার ভাঁজে কানে। অভির ছোঁয়া যত গাঢ় হলো, নীলির হাসি তত মাত্রা ছাড়ালো। চূড়ান্ত অস্থিরতা যখন অভিরূপের দেহে ছড়িয়ে গেল, সে অস্থিরতায় পানি ঠেলে উঠে বসে পেট চেপে ধরে খিলখিল করে হেসে উঠল নীলি। অভিরূপ তপ্ত শ্বাস ফেলল, তার রাগ হলো এবার নীলির উপরে। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ। এরপর গায়ের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মেরে নীলিকে আহত গলায় বলল। ঘুমাও নীলি, অনেক ধকল গেছে আমরা কাল কথা বলবো। বলেই বেলকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারফারাজকে টেক্সট পাঠালো। বারান্দা দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছি, কিন্তু সিগারেট নেই, বিদায় ফুঁকতে পারছি না। আজকে প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতেই তবে বেশ উপকার হতো। মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল বেলকনিতে পাতানো ডিভানে। এই শীতের রাতে কুল কুল করে ঘামছে অভি, তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ, ইচ্ছে করছে চড়িয়ে নীলির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দার গ্রিল চেপে ধরে ফসফস করে শ্বাস নিল অভিরূপ।
এমন সময় ত্রস্ত পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো নীলি। এরপর শীতল দুই হাত পেছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে অপরাধী গলায় বলল। অভি উষ্ণ শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল। অভিরূপের রাগ বুঝতে পেরে আরেকটু মিয়ে গেল নীলি। সে শক্ত হাতে অভিকে নিচের পানে ফেরালো। এরপর দুই হাতে অভিরূপের গলা জড়িয়ে পা উঁচু করে ঠোঁটে চুমু খেল। এরপর চোয়ালে গলার নিচে সংকোচে নিরুত্তাপ রইল অভিরূপ। কারণ নীলিকে বিশ্বাস নেই, তার ফিলিংসে পানি ঢেলে এখনই হো হো করে উঠবে। অভিরূপের উন্মুক্ত পিঠে শীতল হাতে খামচে ধরল নীলি। উন্মাদনায় চোখ খিচে বুঝে নিল অভিরূপ। ধীরে ধীরে নিজের ভালোবাসায় একটু একটু করে জাহির করল নীলি। অভিরূপ শ্বাস ভারী গলায় হাঁপাতে হাঁপাতে শুধালো। না বোধক মাথা নাড়ল নীলি। এরপর অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁচ কাটানে নীলিকে পাজা কোলে তুলে ঘরে ঢুকে দরজা আটকে দিল অভিরূপ। এরপর বাতি নিভিয়ে ফিসফিস করে নীলির কানে কানে বলে উঠল। ভালোবাসি নীলিজান, তোমার কাছে আমার পুরোটাকে সমর্পণ করলাম। তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো আমায়। সুফিয়ান চৌধুরীর বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল টিপছে সারফারাজ, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। রূপকথাকে 50 বারের উপরে ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি। ধীরে ধীরে সারফারাজের ধৈর্যের ভাত ভাঙল। সে দরজায় লাথি বসাতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিতে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী আর তার মেয়েকে পরে উচিত শিক্ষা দেবে ভেবে গাড়ি হাঁকিয়ে নিজের বাড়ি ছুটল। রাস্তা ফাঁকা থাকায় রমনা থেকে রামপুরা যেতে তার বেশি সময় লাগলো না। গ্যারেজে গাড়ি পার করে হনহন করে বাড়ির ভেতরে ঢুকলো। টেনে হিচড়ে গায়ের স্যুট খুলে টাইয়ের নট ঢিলে করতে করতে নিজের রুমের দরজা সজোরে খুলল সারফারাজ। দরজা খুলতেই বিছানায় কম্বল জড়িয়ে চোখ মুখ ঢেকে কাউকে ঘুমন্ত অবস্থায় দেখে চোখে পড়ল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে রুমের ভেতরে ঢুকল সারফারাজ। এরপর বিছানায় বসে কম্বল সরাতেই ঘুমন্ত রূপকথার মায়াবী মুখটা নজরে এলো। রূপকথাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছে হলো তার। শ্বশুর নামক অসুর যে তার বউকে আটকে রাখতে পারেনি ভেবে আনন্দে লাফাতে ইচ্ছে করল তার। গায়ের পোশাক খুলে ঝটপট ফ্রেশ হয়ে রূপকথার পাশে চুপটি করে শুলো সারফারাজ। এরপর রূপকথাকে নিজের বাহুডরে এনে ঠোঁটে আলতো ভালোবাসার পরশেকে শান্তির শ্বাস ছাড়ল। সারফারাজের বুকে মুখ লুকিয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে রূপকথা বলল। এত দেরি করলে কেন? রূপকথার মুখের উপর থেকে লেপ্টে থাকা চুল যত্নের সহিত সরাতে সরাতে সারফারাজ বলল। তোমার বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাচ্ছিলাম। রূপকথা হাবি তুলে বলল। বাসায় তো কেউ নেই। তুমি ফোন তুলোনি কেন বউজান? সারফারাজ ফোন করেছে আর সে টের পায়নি ভেবেই রূপকথার ঘুম ছুটল। সে বড় বড় চোখ করে উঠে বসে বিছানা হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় ফোন নেই। ভ্রুকুচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল রূপকথা। এরপর কাবার্ডে রাখা ব্যাগখানা বের করে তাতে হাত ঢুকালো। ভেতরে সাইলেন্ট করা ফোন। রূপকথা ফোন বের করে সাইলেন্ট মোড সরিয়ে ব্যস্ত গলায় বলল। একদম মনে ছিল না। আর এটা সাইলেন্ট হয়েছে কিভাবে? ইস, অনেক অপেক্ষা করেছো তাই না? সরি রাজা মশাই। বলে সারফারাজের বুকে ঘুচল। রূপকথাকে কম্বল দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে মাথায় বিলি কাটতে কাটতে সারফারাজ বলল। হুশ, সরি বলে না, সব সরি আমি বলবো। তুমি শুধু খবরদারি করবে আমার উপর। আমাকে শাসন করার পুরো ক্ষমতা তোমার হাতে সঁপে দিয়েছি আমি। তোমার কাছে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। আমাকে ছাড়া এই কনকনে ঠান্ডায় তোমার একা ঘুমোতে হয়েছে। দাও, শাস্তি দাও আমাকে। রূপকথা সারফারাজের নাকে নাক ঘষে বলে উঠল। আজ শাস্তি দেবার মুড নেই, শরীর ক্লান্ত, অন্য দিন দিব। সারফারাজ দুষ্টু হেসে ফট করে বলে উঠল। তবে কাল? রূপকথা সারফারাজের বুকে আলতো করে কয়েক ঘা লাগিয়ে বলে উঠল। শাস্তির নাম করে খালি ফায়দা লোটা না, ছোটাচ্ছি, দাঁড়াও। ভোরের কুয়াশা হটিয়ে তেজি সূর্য যখন কিরণ ছড়ালো তখন ঘুম ভাঙল সারফারাজের। রূপকথা এখনও ঘুমে বিভোর। সন্তর্পণে রূপকথার মাথার নিচ থেকে নিজের ঝিম ধরা হাতটা বের করলো সারফারাজ। এরপর রূপকথার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর উদ্দেশ্যে গার্ডেন এরিয়ায় এলো সারফারাজ। বাগানের কোণে হালকা জগিং করতেই দেখা মিলল সুফিয়ান চৌধুরীর। সকাল সকাল শ্বশুরমশাইকে বাগে পেয়ে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল সারফারাজের। ছোট ছোট দৌড়ে সুফিয়ান চৌধুরীর পেছনে দাঁড়িয়ে সারফারাজ খোশ মেজাজে বলে উঠল। মেয়ের লেজ ধরে আমাকে জ্বালাতে চলে এসেছেন তাই না?
আকস্মিক সারফারাজের গলা পেয়ে পেছন ফিরলেন সুফিয়ান চৌধুরী। এরপর চোখ মুখ কুচকে বাজখাই গলায় বললেন। সারফারাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, মেয়েকে ছাড়া এই 1 মাস কেমন লেগেছে শ্বশুর আব্বা? এই যে আমি আবার কি করলাম? তেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। দাঁত কিরমির করে মুখ ভেঙচে বললেন। বউ তার একনিষ্ঠ ভক্ত ভেবেই সারফারাজের পেটে প্রজাপতি উড়ল। ভনিতা শেষ করে সুফিয়ান চৌধুরী সিরিয়াস গলায় শুধালেন। সারফারাজ লম্বা শ্বাস ফেলল, এরপর বলল, আগামী মাসেই চলে যাব, একেবারে লম্বা সময়ের জন্য। ফিরবো 6 মাস পর। বিজনেস সামলানো টাফ হয়ে যাচ্ছে এবার। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে বলল। সারফারাজ তাৎক্ষণিক মাথা নেড়ে বলে উঠল, আমি কখনো কোনো নিরীহ, নিরপরাধ, অসহায়, নির্দোষ মানুষের প্রাণ নেইনি কমিশনার সাহেব। আমার সন্তান আমার কারো অধ্যায় নয়, আমার নীতিতে বড় হবে। যে ভালো করবে তার সামনে তালি বাজাবে, যে অন্যায় করবে তাকে জ্যান্ত পুঁতে দেবে, আর পিঠ পিছে যে বিশ্বাসঘাতকতা করবে তার জন্য একটাই শাস্তি, মৃত্যু। সুফিয়ান চৌধুরী চোখ কপালে তুলে শুধালেন। সারফারাজ বাঁকা হেসে পুশআপ দিতে দিতে বলে উঠল, নিজের নাম উজ্জ্বল করতে হবে না? নানার মতো ভীতু হলে চলবে কি করে? নয়তো কি? ঠিক আছে আব্বাজান, শোধ তোলার অপেক্ষায় রইলাম।